হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের প্রথম প্রশ্ন কি আছে? নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন কি আছে? কোনটি কোন অধাতুটি তাপ ও তড়িতে সুপরিবাহী? কোন অধাতুটা তাপ আর তড়িতে সুপরিবাহী? গ্রাফাইট। গ্রাফাইট অধাতুটি তাপ আর তড়িতে সুপরিবাহী। ঠিক আছে, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে জলে অদাব্য কঠিন পদার্থের ক্ষুদ্র কণাগুলিকে পৃথক করতে ছাঁকনির বৈশিষ্ট্য কিরকম হওয়া উচিত? কিরকম হওয়া উচিত? না, ছাঁকনির ছিদ্রগুলো এতটাই সূক্ষ্ম হওয়া উচিত যে কঠিন কণাগুলি আটকে যায় কিন্তু জল সহজে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ সেই তোমার গ্লাসের, ধরো একটা গ্লাসের মধ্যে আমি জল ছাঁকছি, এই যে যেই ছাকনাটা নিচ্ছে, অর্থাৎ কি হলো, ফিল্টার কাগজ অর্থাৎ বা ছাকনাটা, সেই ছাকনাটা এই যে এখানে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকবে, এই ছিদ্রগুলো এত ছোট হওয়া উচিত যাতে যদি আমি এখানে ধরো জল ঢালছি, এই জলগুলো এই ছাকনাকে পাস করে চলে যায়, কিন্তু জলের মধ্যে মিশ্রিত ধরো বালি কাদা কণা আছে, সেইগুলো যেন এই ছাকনার মধ্যে আটকে যায়। বুঝতে পেরেছো? সেটাই লেখাটা লিখেছে। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা হয়? হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা হয়? কোনো মৌলের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যতগুলি হাইড্রোজেন পরমাণু ধারণ করতে পারে সেইটি হচ্ছে তার যোজ্যতা। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে? কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়? কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়? না, সিনকোনা গাছের ছাল থেকে। ছাল বা অনেক জায়গায় বাকল লেখা থাকে, ঠিক আছে, বাকল বা ছাল একই জিনিস। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়। তোমাদেরকে বারবার বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর লিখবে, ঠিক আছে, এরকম উত্তরগুলোর পূর্ণ বাক্যে উত্তর লিখবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কোন প্রাণীর গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? নাল লাল পিঁপড়ে গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আমাশয় রোগের জীবাণু শরীরের কোন অঙ্গে আক্রমণ করে? আমাশয় রোগের জীবাণু কোন অঙ্গে আক্রমণ করে? অবশ্যই অন্ত্রে আক্রমণ করে। এই প্রশ্নটা তোমাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেনও করানো হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের শরীরে ভিটামিন ডি এর কাজ কি? আমাদের শরীরে ভিটামিন ডি এর কাজ হচ্ছে শরীরে ক্যালসিয়াম আর ফসফেটকে নিয়ন্ত্রণ, মানে শোষণে নিয়ন্ত্রণ করে। আর মেন কারণ হচ্ছে এই হাড় ও দাঁতকে শক্তিশালী করে। ঠিক আছে, হাড় ও দাঁতকে শক্তিশালী করে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই সকল পদার্থের গুণা গুণগুলি বর্তমান, তাকে কি বলা হয়? যে সমস্ত যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলির মধ্যে ওই পদার্থের সমস্ত গুণগুলো বর্তমান থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অণু। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ম্যালাথিয়ন কি কাজে ব্যবহার করা হয়? ম্যালাথিয়ন কি কাজে ব্যবহার করা হয়? ম্যালাথিয়নকে কীটনাশক রূপে ব্যবহার করা হয়, রাসায়নিক কীটনাশক রূপে ব্যবহার করা হয়। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যায় দেখো। নেক্সট প্রশ্নে কি বলেছে, স্বর্ণলতাকে পরজীবী কেন বলা হয়? আচ্ছা, স্বর্ণলতা সবুজ পাতাহীন উদ্ভিদ যা নিজে খাদ্য প্রস্তুত করতে পারে না এবং অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাই একে পরজীবী বলা হয়। ঠিক আছে। আচ্ছা, পরজীবী পরজীবী কথার অর্থ কি? মানে একটা প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে, তাকে কিন্তু সাহায্য করে না। তাকে সাহায্য করলে কিন্তু মিথজীবী হয়ে যেত। পরজীবী মানে কি? যে আমার ধরো মানুষ, মানুষের শরীরে কি হয়? পরজীবী কি কি আছে বলো তো? উকুন আছে। উকুন তোমার মাথায় রেখে, উকুন তোমার কি ভালো করে না ক্ষতি করে? নিশ্চয়ই ক্ষতি করে। তাই এটাকে পরজীবী বলছে। মানে তোমার উপরে বেঁচে আছে। যেমন তোমাদের পেটের মধ্যে কৃমি আছে, সেই কৃমিগুলো তোমার উপরে নির্ভর করে বেঁচে রয়েছে। তোমার তো সাহায্য কিছু করতে না, তোমার শরীর থেকে বরং পুষ্টি নিয়ে নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে কি বলে? এগুলোকে বলে পরজীবী। তেমনই উদ্ভিদের মধ্যেও থাকে। সেইটা হচ্ছে, একটা উদাহরণ হচ্ছে স্বর্ণলতা। ঠিক আছে? আচ্ছা, দেখে নাও স্বর্ণলতা কেমন দেখতে হয়। এই যে এখানকার মধ্যে থেকে তো একটা ডাল নিয়ে তুমি তোমার বাড়ির ফুল গাছে কিংবা বড় গাছে দিয়ে দাও, ১ মাস পর দেখতে পাবা গাছটা আর কিচ্ছু নেই। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, হানিডিউ কি? হানিডিউ হচ্ছে জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ শোষণ করে শর্করা সমৃদ্ধ যে বর্জ্য ত্যাগ করে তাকে বলা হয় হানিডিউ। ঠিক আছে। আচ্ছা, দই সাজা কি? দই সাজা হচ্ছে আগে পেতে রাখা দইয়ের কিছু অংশ। আগে পেতে রাখা দইয়ের কিছু অংশ। দেখো, যখন তুমি নতুন দই তৈরি করবা তখন দইয়ের মধ্যে কি দেয়? ল্যাকটোব্যাসিলাস দেয়, আর কি দেয়? আর হচ্ছে এই দই সাজা দেয়। আগের থেকে যে দইটা তৈরি রেখেছে সেই দইয়ের খানিকটা অংশ ওই দুধটার মধ্যে দিয়ে দেয়। তারপরে তোমার দই তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, যে নিচের প্রশ্নের উত্তর দাও। ইস্ট কিভাবে আমাদেরকে উপকার করে? আচ্ছা, ইস্ট কিভাবে উপকার করে? ময়দা বা আটার সাথে ইস্ট মিশিয়ে জল মেখে পাউরুটি তৈরি করা হয়। এবার কি করে? ইস্ট ময়দা বা আটার মধ্যে থাকা শর্করাকে ভেঙে কি তৈরি করে? অ্যালকোহল তৈরি করে। আর কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইড আটা বা ময়দার মিশ্রণকে কি ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় এবং ইস্ট
এইভাবে কি কি তৈরি করছে? পাউরুটি তৈরি করে, কেক তৈরি করে, ইত্যাদিতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে যে সাগর কুসুম কিভাবে ক্লাউন মাছকে সাহায্য করে। দেখো, সাগর কুসুম ক্লাউন মাছের মিথজীবিতা বা পারস্পরিক উপকারী সম্পর্ক বিদ্যমান। ক্লাউন মাছ সাগর কুসুমের কাছ থেকে শিকারী মাছদেরকে তাড়িয়ে দেয়, যা সাগর কুসুমের জন্য উপকারী। সাগর কুসুম বিষাক্ত টেন্টিকেল দিয়ে অন্য মাছের ক্ষতি করলেও ক্লাউন মাছ এতে অভ্যস্ত থাকে, ফলে এটি শত্রুদের হাত থেকে নিরাপদে আশ্রয় পায়। ক্লাউন মাছ তার বর্জ্য ও খাদ্যের টুকরো সাগর কুসুমের জন্য পুষ্টি হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো একে অপরকে কি করে সাহায্য করছে। এটা আমি নিজের মতন করে লিখেছি, তোমাদের বইয়ের মধ্যেও আছে, ছকের মধ্যে। এই যে ক্লাউন মাছ কি করে, এটা হচ্ছে সাগর কুসুম আর এগুলো হচ্ছে ক্লাউন মাছ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের মধ্যে ধর্মের পার্থক্য হলো, কি বলেছে, হাইড্রোজেন গ্যাস কি? হাইড্রোজেন গ্যাস হচ্ছে বাতাসের চেয়ে হালকা, আর অক্সিজেন গ্যাস কি? অক্সিজেন হচ্ছে বাতাসের চেয়ে সামান্য ভারী। অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে, আর অক্সিজেন নিজে নিজে দাহ্য, নিজে দাহ্য নয়, এটা রাজ্য হয়ে গেছে, এটা দাহ্য হবে। ঠিক আছে, এটা হবে দাহ্য, দোয়াকার, ওকে, দাহ্য। ওকে, আমি এটা মাউসে লিখছি তো তাই এরকম হচ্ছে। আচ্ছা, অক্সিজেন নিজ দাহ্য নয়, কিন্তু অন্যকে দহনে সাহায্য করে, অন্যকে দহনে সাহায্য করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ভৌত পরিবর্তনে উভয়মুখী কিন্তু রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলার কারণ উদাহরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু একটু বুঝবে, এই প্রশ্নটার উত্তরটা একটু বড়, কিন্তু এটাকে বুঝতে হবে তোমাদেরকে। দেখো, ভৌত পরিবর্তনে পদার্থের অবস্থা বা আকৃতির পরিবর্তন হলেও রাসায়নিক গঠনে কি হয়? রাসায়নিক গঠনে অপরিবর্তিত থাকে, অর্থাৎ এটি উভমুখী। যেমন হচ্ছে বরফ গলে জল হওয়া, আবার জল থেকে বরফে পরিণত হওয়া। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ। আচ্ছা, নেক্সট কি বলেছে, অন্যদিকে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে কি বলেছে, নতুন পদার্থ তৈরি হয় যা আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। রাসায়নিক পরিবর্তনে কি হচ্ছে, রাসায়নিক পরিবর্তন যেমন দুধ থেকে দই যদি পরিণত করো, আবার একটা কাগজকে পুড়িয়ে যদি তুমি এতে উদাহরণ দেওয়া আছে রে, কাগজকে পুড়িয়ে যদি তুমি ছাই করে ফেলো, আবার কাগজে সেটাকে পরিণত করতে পারবা? নিশ্চয়ই করতে পারবে না। সেটা হচ্ছে, এটা হচ্ছে একমুখী। দেখো, একবারই হচ্ছে, কিন্তু মানে একদিকেই যাচ্ছে, কিন্তু আমি রিটার্ন করতে পারছি না। আর ভৌত পরিবর্তনটা কি হচ্ছে, উভমুখী হচ্ছে। তার কারণ কি, যেমন আমি বরফকে কি করছি, জলে পরিণত করছি, আবার জল থেকে আমি আবার বরফে পরিণত করতে পারবো, তাই তো? তাহলে সেটা হবে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি, শুধুমাত্র একটা দিকই হবে, মানে আমি করে ফেললাম, মানে জাস্ট ওটা আমি আর কিছু পরিবর্তন করতে পারবো না। ওকে। আচ্ছা, তাই ভৌত পরিবর্তনকে, দেখো ভালো করে শুনবে, ভৌত পরিবর্তনকে পুনরায় পূর্বাবস্থায় ঘুরিয়ে আনা যায় বলে এটা উভমুখী, কিন্তু রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয়, আগের অবস্থায় ফেরানো সম্ভব হয় না বলে এটা হয় একমুখী। ঠিক আছে, এখান থেকে এতটা পুরো ভালো করে লিখবে। তোমাদের এটা হচ্ছে উপসংহার, মানে মেন লাইনই হচ্ছে এইটা। ঠিক আছে, তোমাদের এই যে প্রশ্নটার উত্তর মেন লাইন হচ্ছে এইটা। এটা আমি জাস্ট যেহেতু উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে, সেজন্য আমি একটা লাইন লিখলাম, উদাহরণ দিলাম, একটা লাইন লিখলাম, উদাহরণ দিলাম। ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, এটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, তারপরে হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন চলে যায়। মরচে কি বা মরচে নিবারণের উপায় লেখো। মরচে কি? দেখো, আর্দ্র আর্দ্র বাতাসের সংস্পর্শে লোহার উপরে এক ধরনের বাদামি রঙের আস্তরণের সৃষ্টি হয়, এই ঘটনাকে মরচে বলা হয়। ওই উৎপন্ন বাদামি আস্তরণকে মরচে বলে। মরচে ধরার ফলে লোহার জিনিসপত্র কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, মরচে নিবারণের উপায় বলেছে। মরচে নিবারণের উপায় কি, লোহার জিনিসের উপর ঘন রং করা, আলকাতরা মাখিয়ে দেওয়ার ব্যবস্থা করা। আর 2 নম্বর কি আছে, যে লোহার উপরে তেল বা ভেসলিন মাখিয়ে দেওয়া। এরকম করলে লোহার উপরে মরচে পড়বে না। বুঝতে পেরেছো? দেখো, যেমন হচ্ছে জাহাজের, বিশেষ করে জাহাজের আর কি ওই শিকলগুলোতে মরচে পড়ে, সেটা আমি একটা ছবি দিয়েছি এখানে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। বালি, লবণ আর লোহা চূর্ণন মিশ্রণকে কিভাবে পৃথক করবে? পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? আর উদাহরণ দাও। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর দেখো। দেখো কি বলেছে, একটি কাগজে কি করবে, সবার প্রথমে লবণ, লোহার গুঁড়ো আর বালির মিশ্রণ নিয়ে একটা শক্তিশালী চুম্বককে মিশ্রণের মধ্যে ভালোভাবে নাড়াবো। যদি বালি, একটা কাগজের মধ্যে আমি যদি লোহার গুঁড়ো, বালি আর লবণ নিই, তার মধ্যে যদি আমি চুম্বক ঘোরাই, কি হবে? নিশ্চয়ই লোহার গুঁড়োগুলো চুম্বকের মধ্যে আটকে যাবে, তাই তো? তাহলে লোহার গুঁড়োটা আলাদা হয়ে গেল। তাহলে দেখো, এই যে লোহার গুঁড়োগুলো আটকে যাবে, এইভাবে লোহার গুঁড়োগুলো সব মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে। এবার তারপরে কি করছি, তারপরে আর কি কি পড়ে রয়েছে, তারপরে খালি বালি পড়ে রয়েছে আর লবণ পড়ে রয়েছে। এইবার কি করব, এই অবশিষ্ট মিশ্রণকে জলের মধ্যে ঢেলে দেবো। জলের মধ্যে ঢেলে ভালো করে
যখন নাড়াবো তখন দেখবো এই লবণ আর বালির মধ্যে লবণটা কি হবে, জলের মধ্যে মিশে যাবে, আর বালি কি হবে, বালি মিশবে না, তাই তো? এরপরে কি করব, সেই লবণ গোলা জল আর বালির মিশ্রণটাকে কি করব, ফিল্টার কাগজের সাহায্যে মিশ্রণটিকে একটি পরিস্রাবন করলে ফিল্টার কাগজে অবশেষ হিসেবে বালি জমা থাকে। ওই যে ফ্লাক্সের মধ্যে কি করব, এই ফ্লাক্সের মধ্যে ধরো আমি এই ছাকনা বা ফিল্টার কাগজ দিচ্ছি, আমি এই জায়গাটা করে একটা ফিল্টার কাগজ দিলাম, ঠিক আছে? ধরো এখান দিয়ে ফুটো আছে, ফিল্টার কাগজ দিলাম, এখানকার মধ্যে লবণ গোলা জল আর বালির মিশ্রণটা আমি ঢালছি, তাহলে কি হবে, লবণ গোলা জলটা নিচে চলে যাবে, আর বালিটা কি হবে, এই বালিটা এই ফিল্টার কাগজের মধ্যে আটকে যাবে, ব্যাস বালি আলাদা হয়ে গেল। আর কি পড়ে রয়েছে, লবণ আর জল একসাথে পড়ে রয়েছে। এবার কি করব, ওই পরিশ্রুত হিসাবে লবণের জলীয় দ্রবণকে ফিল্টার কাগজে এটা এটা জমা হচ্ছে, নিচে জমা হচ্ছে, তাই তো, লবণ জলটা জমা হচ্ছে, ওই পরিশ্রুত হবে, এটা র ফলা হবে, ওকে। পরিশ্রুত জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে এই জলটাকে, এবার ধরো এই লবণ জলটা পড়ে গেছে, এই লবণ জলটাকে আমি যদি হিট দিই, তাই তো, আমি এই লবণ জলটাকে যদি হিট দিই তখন কি হবে, জলটা কি হবে, উবে যাবে, আর কি পড়ে থাকবে, পাত্রে লবণের দানা পড়ে থাকে। এইভাবে তিনটি পদার্থকেই পরস্পরভাবে পৃথক করা যায়। বুঝতে পেরেছো কি করে পৃথক করলাম? তাহলে সবার প্রথমে কি করছি, সবার প্রথমে আমি চুম্বক দিয়ে নাড়াচ্ছি, লোহা আলাদা করে ফেলছি, তারপরে জল ঢেলে দিচ্ছি, লবণটা গলে যাচ্ছে, তারপরে সেই জিনিসটাকে দিয়ে আমি ফিল্টার কাগজের মধ্যে ঢেলে নিচ্ছি, বালি আলাদা করে ফেলছি, বালি আলাদা করার পর ওই লবণ জলটাকে হিট দিচ্ছি, জলটা জলীয় বাষ্প হয়ে উবে যাচ্ছে, কি পড়ে থাকছে, লবণ পড়ে থাকছে, ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পরিবর্তনশীল যোজ্যতা ছিল। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, যে সব মৌলের যোজ্যতা নির্দিষ্ট থাকে না, ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হতে পারে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। একটি সাধারণত ধাতব মৌলের ক্ষেত্রে দেখা যায় যেখানে তারা বিভিন্ন যৌগের বিভিন্ন সংখ্যক ইলেকট্রন দান করতে পারে, তাই তো। উদাহরণ দেখো, যেমন লোহার ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত, ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা হচ্ছে 3। আচ্ছা, আর ফেরাস অক্সাইডে লোহার যোজ্যতা কত, ফেরাস অক্সাইডে লোহার যোজ্যতা 2। আচ্ছা, তামার ক্ষেত্রে কি, তামার ক্ষেত্রে হচ্ছে কিউপ্রিক অক্সাইডে এখানে তামার যোজ্যতা কত, তামার যোজ্যতা 1। আর এটা কিউব প্লাস ছিল, এটা কিউপ্রিক অক্সাইডে তামার যোজ্যতা কত, 2। দেখো যোজ্যতা কি করে বার করতে হয়, দেখো এই ফেরিক অক্সাইড, ভালো করে লক্ষ্য করো, ফেরিক অক্সাইডে Fe কি আছে, 2 আছে, আর অক্সিজেন এখানে কত, 3 আছে। যখন যোজ্যতা নির্ণয় করবে তখন এর পরমাণুগুলো সব ক্রস হয়ে যাবে, তখন এর যোজ্যতা হয়ে যাবে 2, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা হয়ে যাবে 2, আর এর যোজ্যতা হয়ে যাবে 3। যেহেতু 3 আছে, এই 3টা এখানে চলে যাবে, এর যোজ্যতা হয়ে যাবে 3। বুঝতে পারলে, এরকম ভাবে যোজ্যতাগুলো বার করা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যায় আমরা, দেখো কি বলেছে, যে রাসায়নিক কীটনাশক কিভাবে আমাদের শরীরের ক্ষতি করে। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রাখা জরুরি কারণ। দেখো, রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর প্রভাব কি কি করে, রাসায়নিক কীটনাশক খাদ্য, জল ও বাতাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। যেমন কি কি ক্ষতি করে, স্নায়ুতন্ত্রের ক্ষতি, কীটনাশক স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে, যেমন মাথা ব্যথা, ক্লান্তি, স্মৃতিভ্রমের কারণ হতে পারে। দ্বিতীয় কি বলেছে, শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা, কীটনাশকের ফলে কি হয়, কণা বাতাসে শ্বাসের সঙ্গে মিশে গিয়ে শ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করতে পারে। ঠিক আছে, দেখো আমাদের শরীরের কি কি ক্ষতি করে, তাই আমি শরীর সম্পর্কে লিখছি যে শরীরে কি কি ক্ষতি করছে, ওকে। তারপর নেক্সট কি আছে দেখো, ক্যান্সারের ঝুঁকি, দীর্ঘমেয়াদী কীটনাশক সংস্পর্শে থাকলে ক্যান্সার বা হরমোনজনিত সমস্যা হতে পারে, অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ হতে পারে, ওকে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে ভারসাম্য রাখা জরুরি কেন। দেখো, প্রথম হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য কি হচ্ছে, অক্সিজেনের জীবন ধারণের জন্য অপরিহার্য। গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন উৎপন্ন করে, যা জীবজন্তুর শ্বাস প্রশ্বাসের ব্যবহার করে। আর দ্বিতীয় হচ্ছে কি না, পরিবেশের ভারসাম্য, কিসের জন্য না, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় এবং অক্সিজেনের ঘাটতি হলে প্রাণী জগৎ বিপন্ন হতে পারে, তাই এই ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, যে মানুষের জামা কাপড় তত্ত্বের যোগান দেয় এমন প্রাণীর নাম লেখো, আর মানুষের একটি উপকারী মিথজীবী ও একটি উপকারী তৃণভোজীর নাম লেখো, এবং তারা কিভাবে উপকার করে। আচ্ছা, দেখো আমি প্রশ্নের উত্তরগুলো একবারে লিখিয়েছি। দেখো দেখো প্রথম প্রশ্ন, দেখো মানুষের জামা কাপড় তত্ত্বের যোগান দেয় এমন একটি প্রাণীর নাম লিখতে বলেছে। দেখো, মানুষের জামা কাপড় তত্ত্বের যোগান দেয় এমন একটা প্রাণীর নাম কি আছে, ভেড়া আছে, আর একটা কি আছে, রেশম মদ আছে। ভেড়ার কি আছে, দেখো তারা কিভাবে উপকার করে সেটা আমি একবারে লিখিয়ে দিয়েছি পয়েন্ট করে করে, বুঝলাম, আমি আর আলাদা করে লেখাইনি, তোমরা চাইলে আলাদা করে লিখতে পারো। দেখো কি বলেছে, হ্যাঁ ভেড়া কি করে, যারা উল থেকে উলের জামা কাপড় তৈরি হচ্ছে, ভেড়ার লোম আর কি, ভেড়ার উল মানে কি লোম থেকে, ভেড়ার গায়ে। আর রেশম তন্তু দিয়ে কি হয়, রেশম তন্তু দিয়ে জামা কাপড় তৈরি হয়।
আচ্ছা, দ্বিতীয় বলেছে একটা উপকারী মিথজীবী কি বলেছে? মিতকারী একটা উপকারী মিথজীবী লিখতে বলেছে। একটা উপকারী মিথজীবী কি? অন্ত্রের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে। আমাদের শরীরেও কিন্তু খালি দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস থাকে এমন না। আমাদের শরীরেও ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে? আমাদের অন্ত্রে বসবাস করে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে। রোগ প্রতিরোধ সহায়তা করে। ভিটামিন বি ও কে, ভিটামিন বি ও কে, বি ও কে বলতে কি বলতো? এটা বি ও মানে হচ্ছে এবং, আর যে কে ভিটামিন মানে ভিটামিন বি ভিটামিন আর কে ভিটামিন, ঠিক আছে? ভিটামিন বি আর ভিটামিন কে উৎপাদনে সাহায্য করে যা শরীরের উপকারী, ঠিক আছে? আর একটা কি বলেছিল দেখো, উপকারী তৃণভোজীর উদাহরণ দিতে বলেছে। উপকারী তৃণভোজী কি? গরু। গরু গরু কি জানো? গরু আমাদের কি বলেছে কিভাবে উপকার করে? গরু দুধ সরবরাহ করে যা মানুষের জন্য পুষ্টিকর খাদ্য এবং কি না দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত পণ্য যেমন কি তৈরি হয়? যেমন পনির তৈরি হয়, মাখন তৈরি হয়, দই তৈরি হয় ইত্যাদি। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।